আসসালামু আলাইকুম। কুডার হাউস ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ মুর্শিদুল আরিফিন বলছি। আমি আজকের টিউটোরিয়ালে আপনাদের সামনে পিএইচপি এর লুপ সম্বন্ধে আলোচনা করব। লুপ হলো পিএইচপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কারণ পরবর্তীতে আপনারা যখন প্র্যাকটিক্যাল প্রবলেমগুলার সলিউশন বের করতে চাবেন বা বিভিন্ন বড় বড় প্রজেক্ট করবেন, তাহলে লুপ অবশ্যই প্রয়োজন হবে এবং এটি একটি কম্পালসারি জিনিস, এটি আপনার লাগবেই। তো আমি আপনাদেরকে লুপ কয় প্রকার, সাধারণত 3 ধরনের লুপ পিএইচপিতে ইউজ করা হয়। তো খেয়াল করুন, পিএইচপিতে 3টি লুপ আছে: হোয়াইল লুপ, ফর লুপ এবং ফর ইচ লুপ। তো 3টা লুপের কাজই মূলত একই রকম, 3টা জিনিসই একই রকম কাজ করে, তবে আপনাকে স্ট্রাকচার বুঝতে হবে, অর্থাৎ 3টার স্ট্রাকচার আলাদা। মনে করুন হোয়াইল লুপ, আপনি যদি চান আপনার প্রোগ্রামে হোয়াইল লুপ আপনি ব্যবহারই করবেন না, সব কাজ আপনি ফর লুপ দিয়ে করবেন, তাও কিন্তু আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে 3টাই আমাদেরকে শিখে রাখতে হবে, কারণ যখন আরেকজনের কোড আপনারা এডিট করবেন, কোনো প্রোগ্রামার মনে করুন যে কোড করছে, তখন তার কোড আপনার এডিট করার প্রয়োজন, সে হয়তো হোয়াইল লুপ ব্যবহার করছে। তো আপনি যদি হোয়াইল লুপের স্ট্রাকচার না জানেন, তাহলে তো আপনি সেটা নিয়ে কাজ করতে পারবেন না। তো এই জন্য আপনাকে সবগুলো শিখে রাখতে হবে, যখন যেটি প্রয়োজন তখন সেটি আপনাকে ব্যবহার করতে হবে। তো আসুন আমরা প্রথমে দেখি যে হোয়াইল লুপ এটি কি কাজ করে। তার আগে একটা জিনিস বলে রাখি, লুপ হলো এরকম একটা জিনিস যে একই জিনিস আপনি বারবার করবেন। লুপের কনসেপ্ট হলো কি করা, একই কাজ বারবার করা। যেটি ম্যানুয়ালি কোড লিখে বারবার করতে সমস্যা হয়, তো সেটি আপনি লুপ দিয়ে খুব সহজেই করতে পারবেন। এবং এজন্যই লুপের মানে প্রোগ্রামিংয়ের লুপের খুব বেশি ব্যবহার রয়েছে। তো আমি পরে লুপের উপকারিতা কি এটি আমি পরে আসতেছি। তো আপাতত আমি আপনাদেরকে স্ট্রাকচারগুলো দেখাই যে কীভাবে আসলে কাজ হয়। তো খেয়াল করুন যে হোয়াইল লুপের স্ট্রাকচার হলো এরকম, যে হোয়াইল এক্সপ্রেশন দেন স্টেটমেন্ট। আপনারা যখন ইফ কন্ডিশন পড়েছিলেন তখনও খেয়াল করছেন যে ইফ এক্সপ্রেশন দেন স্টেটমেন্ট এরকম একটি লেখা ছিল। কিন্তু ইফে কি কাজ করে, ইফে সাধারণত একটি এক্সপ্রেশন একবারই চেক করা হয়, কিন্তু হোয়াইলে কি করা হয়, হোয়াইলে 3টা পোর্শন আছে। একটা হলো ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ প্রথমে একটি ভ্যারিয়েবলের যে কোনো একটা শুরুর একটা ভ্যালু দিতে হয়। তারপরে ওই যে ভ্যারিয়েবলটা, ওই ভ্যারিয়েবলের শুরুর ভ্যালু মনে করেন আপনি 1 বা 0 দিলেন, তো এখন ওই ভ্যারিয়েবলটা কয়বার চলবে, অর্থাৎ ওই ভ্যারিয়েবলটার মান আমি বাড়াইতে থাকবো, মনে করুন বাড়াবো অথবা কমাবো। তো মনে করুন শুরুর ভ্যালু দিলাম 1, এরপর ভ্যারিয়েবলের মান 2, 3, 4 এরকম করে আমি বাড়াইতে থাকবো। এখন কোন পর্যন্ত বাড়াবো এটারও একটা কন্ডিশন আপনাকে দিয়ে দিতে হবে। তো এখানে খেয়াল করুন যে হোয়াইল লুপের ক্ষেত্রে, তো এখানে হোয়াইল লুপের স্ট্রাকচারটা অনেকটা এরকম যে প্রথমে কন্ডিশন, এই যে হোয়াইলের ভিতরে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি যে জিনিসটা লিখছি যে i লেস দ্যান ইকুয়াল টু 10, এর অর্থ হলো যে আয়ের মান 10 পর্যন্ত চলবে। এখন আয়ের মান হোয়াইল লুপের বাইরে, হোয়াইল লুপ শুরু করার আগে আপনাকে কি করতে হবে, আই কিন্তু ইনিশিয়ালাইজ করে আসতে হবে। তো এটা আমি এখানে দেখাইনি, এটা আপনাদের এমনি মুখে বলে দিচ্ছি যে অবশ্যই আয়ের কোনো ভ্যালু যদি না থাকে, তাহলে সে 10 পর্যন্ত কীভাবে চলবে, সে তো চলতে পারবে না। এজন্য আয়ের মান আগে ইনিশিয়ালাইজ করে দিতে হবে, যে আয়ের মান 1 বা 2 এরকম। তো এই হোয়াইলের ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমি কি বোঝাচ্ছি, যে আয়ের মান কোন পর্যন্ত চলবে। এখন আয়ের মান মনে করুন যে হোয়াইলের বাইরে আপনি 1 দিছেন, তো এখানে আয়ের মান সে চেক করে দেখবে, হোয়াইলের যে এই ফার্স্ট ব্র্যাকেট যখন এই লুপটা এক্সিকিউট করা শুরু করবে, তো তখন প্রোগ্রাম এই লাইনে এসে দেখবে যে আয়ের মান আমি আগে যেটা দিছি 1, সেটা 10-এর থেকে ছোটো কিনা। তো সে কি দেখছে যে আয়ের মান 10 থেকে ছোট। তো ছোট হওয়ার কারণে এই যে সত্য হয়েছে, তো সত্য হওয়ার কারণে সে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকবে। ঢুকে এখানে আমি কি করতেছি, আয়ের মান প্রিন্ট করতেছি, যে আয়ের মান 1 আমার আউটপুটে শো করলো। এরপরে খেয়াল করুন যে আয়ের মান 1 ইনক্রিমেন্ট করতেছি। 1 ইনক্রিমেন্ট অর্থ কি, আয়ের মান এখন হয়ে যাবে কত, 2। আমি আগে বলছিলাম যে ইনক্রিমেন্টের i প্লাস প্লাস দেওয়ার অর্থ হলো i প্লাস ইকুয়াল টু 1 অথবা i ইকুয়াল টু i প্লাস 1। তাহলে i ইকুয়াল টু i প্লাস 1 মানে কি, আগে আয়ের যে ভ্যালুটা ছিল 1 ছিল, তাহলে 1 প্লাস 1, তাহলে আয়ের মান হয়ে যাবে এখন 2। তো এখন এই 2 হওয়ার পরে আমার কিন্তু প্রোগ্রাম এই সেকেন্ড ব্র্যাকেট থেকে বের হয়ে আসবে না। ইফ কন্ডিশনে কি হতো খেয়াল করুন, যে ইফের ভিতর যদি আপনি এটা লিখতেন, এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং এই যে সেকেন্ড ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ হওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট থেকে বেরিয়ে আসতো। তো এখানে হোয়াইল হওয়ার কারণে এখন কিন্তু সেকেন্ড ব্র্যাকেট থেকে বের হবে না, বের না হয়ে কি হবে, প্রোগ্রাম এখান থেকে আবার উপরে চলে যাবে, অর্থাৎ হোয়াইলে আবার রিটার্ন করবে। তো এই হোয়াইলটা কতক্ষণ চলতে থাকবে,
যতক্ষণ হোয়াইলের ভিতরের যে কন্ডিশন আমি লিখছি যে i লেস দ্যান 10, এটা যতক্ষণ পর্যন্ত ফলস না হবে ততক্ষণ কি করতে থাকবে, ততক্ষণ এই লুপটা চলতে থাকবে এবং ততক্ষণ এর ভিতরে যে কাজ একই কাজ বারবার বারবার হইতে থাকবে। তো এখন আয়ের মান আমি কি করলাম, i প্লাস প্লাস করে উপরে পাঠিয়ে দিলাম। এখন আয়ের আপডেটেড মান কত আছে, 2। তো এখন চেক করে দেখবে যে 2 ইজ লেস দ্যান ইকুয়াল টু 10 কিনা। তো 2 তো অবশ্যই 10 থেকে ছোট, সুতরাং আমার এবারও কি হয়েছে, কন্ডিশন সত্য হলো। তো এখন আবার এর ভিতরে ঢুকলো, ঢোকার পরে আয়ের মান এখন কি প্রিন্ট করবে, 2। তো প্রিন্ট করার পরে এই লাইনে এসে আয়ের মান আবার কত করে দেবে, 3 করার পরে এখনও কিন্তু লুপ থেকে বের হবে না, কারণ হোয়াইল লুপ কিন্তু এখনও চলতেছে, আবার উপরে চলে যাবে। তো এভাবে আয়ের মান 3, 4, 5, 6 এরকম করে 10 পর্যন্ত যাবে। তো আয়ের মান যখন 10 হবে এবং এই লুপটা চেক হবে তখনও কিন্তু এই লুপের ভিতর ঢুকবে, কারণ আয়ের মান 10 ইজ লেস দ্যান ইকুয়াল টু 10, এটা কিন্তু সত্য, কারণ 10 তো 10-এর সমান বা তার থেকে ছোট, যেহেতু সমান সুতরাং এখনও এই হোয়াইল লুপটা সত্য থাকবে, সুতরাং এর ভিতরের কাজ আবার হবে। এরপরে খেয়াল করুন যে এবার শেষে আয়ের মান কত হবে, 11। এবার যখন হোয়াইল লুপের ভিতর যাবে আবার কি হবে, এখান থেকে মান এখানে রিটার্ন করবে হোয়াইল লুপে। তো এখানে আসার পরে খেয়াল করুন যে আমার আয়ের মান এবার হয়েছে 11 লেস দ্যান ইকুয়াল টু 10, এটা কিন্তু এখন আর সত্য হলো না, এটা কিন্তু এখন মিথ্যা হয়ে গেছে, কারণ 11 কিন্তু 10 থেকে ছোটও না আবার 10-এর সমানও নয়। তো এখন যেহেতু হোয়াইল লুপ ফলস হলো, সুতরাং এখন কি হবে, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আর ঢুকবে না এবং এই লুপ থেকে বেরিয়ে যাবে। এই হোয়াইল লুপের কাজ কিন্তু এখন আপনার শেষ। এরপরে হোয়াইলের পরে আরও কোনো কিছু থাকলে সেটা এখানে এক্সিকিউট হবে, কিন্তু হোয়াইলের কাজ কিন্তু আপনার শেষ হয়ে গেল, এখন আর হোয়াইলের কোনো কাজ নাই। এভাবেই হোয়াইল লুপ কাজ করে থাকে। তো হোয়াইল লুপের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে যে কোনো লুপের ক্ষেত্রে 3টা জিনিস, একটা হলো লুপের স্টার্টে একটি ভ্যালু থাকবে, যে আয়ের মান যে কোনো একটা ভ্যালু আপনাকে এখানে অবশ্যই অ্যাসাইন করতে হবে, এবং হোয়াইলের ভিতরে যে কন্ডিশন চেকিং, এই কন্ডিশন চেকিং অপশন আপনাকে রাখতে হবে, এবং একটি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট ইজ i প্লাস প্লাস। তো খেয়াল করুন আমি যদি এখানে i প্লাস প্লাস না দিতাম তাহলে কি হতো, হোয়াইলের মান মনে করুন আয়ের মান 1 নিয়ে ঢুকছে, 1 লেস দ্যান 10 ইকো i করলাম, কিন্তু এখানে i প্লাস প্লাস আমি লিখি নাই, তাহলে কি হবে, এই হোয়াইল লুপে যখন আবার ফিরে যাবে তখন আয়ের মান কিন্তু সেই 1ই থাকলো। এরপরে এখানে এসে আবার 1 প্রিন্ট করলো, এবার আবার ফিরে যাবে, আবার আয়ের মান 1 পালো, অর্থাৎ আয়ের মান ইনক্রিমেন্ট কিন্তু আমি করতেছি না, যে কারণে কি হবে, এই লুপটা একটা ইনফিনিটিভ লুপে পরিণত হয়ে যাবে, অর্থাৎ আপনার প্রোগ্রাম এই লুপ থেকে কখনোই আপনার প্রোগ্রাম বের হবে না, অর্থাৎ এটি একটি ইনফিনিটিভ লুপে পড়ে যাবে, যেটি আপনার প্রোগ্রামের জন্য একটি বড় ধরনের সমস্যা। তো এটি ক্র্যাশ করবে আপনার যে পেজ, পিএইচপির যে পেজ, এই পেজটাকে কিন্তু সে ক্র্যাশ করতে পারে, কারণ আপনার ভ্যালু আপনি ইনফিনিটিভ লুপে চালিয়ে দিয়েছেন। সুতরাং খেয়াল করবেন যে অবশ্যই কোনো ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট থাকতে হবে। তো এখানে কিন্তু ডিক্রিমেন্ট করলে হবে না, কারণ খেয়াল করুন এখানে i প্লাস প্লাস আয়ের মান 1 থেকে 10 পর্যন্ত যাবে। তো এখন যদি এখানে ইনক্রিমেন্ট না করে এখানে যদি আপনি ডিক্রিমেন্ট করাতেন তাহলে কি হতো, তাহলে কিন্তু আপনার মান শুধু কমতেই থাকতো, এবং যত মানই আপনি ডিক্রিমেন্ট করুন না কেন, আয়ের মান 1 মনে করুন প্রথমে ছিল, এরপরে হলো 0, এরপরে -1, -2, -3 এভাবে ডিক্রিমেন্ট হচ্ছে। তো যত দূরই আপনি ডিক্রিমেন্ট করুন না কেন সবগুলা মানই কিন্তু 10 থেকে ছোট, সুতরাং সেটিও কিন্তু একটি ইনফিনিটিভ লুপ হবে। তো এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি আসলে কি কাজ করাচ্ছি। যদি ইনক্রিমেন্ট হয় তাহলে এভাবে ইনক্রিমেন্ট করতে হবে, এবং সেটি 1 থেকে বড় অর্থাৎ ছোট থেকে বড়র দিকে যাবে। আবার এরকম যদি হতো যে আয়ের মান প্রথমে 10 এবং এখানে আমি হোয়াইলের ভিতরে এমন একটি কন্ডিশন দিলাম যে i গ্রেটার দেন ইকুয়াল টু 1, তাহলে কি করতে হবে, তাহলে কিন্তু আপনাকে ডিক্রিমেন্ট করতে হবে, তখন কিন্তু আবার ইনক্রিমেন্ট করলে আপনার ইনফিনিটিভ লুপে পড়ে যাবে। তো এটি আপনাকে একটু হিসাব নিকাশ করে কাজ করতে হবে। তো যাই হোক, আমরা প্র্যাকটিক্যাল যখন যাব তখন এই বিষয়ে ক্লিয়ার হবে আরও। তো হোয়াইলের পরে আমরা ফল লুপে আসি। তো ফল লুপে খেয়াল করুন যে হোয়াইলে যে কাজটি আমি 3টা স্টেপে 3টা লাইনে করতেছি, তো ফল লুপের ক্ষেত্রে ওই একই কাজ হবে কিন্তু একটি লাইনে হবে। তো এখানে কি হবে যে ফরের ভিতরে আপনার 3টি এক্সপ্রেশন থাকবে। প্রথম যে এক্সপ্রেশন এটা হলো কি ইনিশিয়ালাইজেশন, পরের এক্সপ্রেশনটা হলো কন্ডিশন, এবং তারপরের এক্সপ্রেশনটা হলো আপনার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তো খেয়াল করুন এখানে আমি আসি, তো এখানে লিখছি কি ফরের প্রথমটা হলো ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ যে কোনো একটি ভ্যারিয়েবলে অবশ্যই একটি মান আগে থেকে অ্যাসাইন করে নিতে হবে। এরপরে কি কন্ডিশন চেক, এরপরে আপনাকে কন্ডিশন চেক করতে হবে, যেটা হোয়াইলের প্রথম ব্র্যাকেটের ভিতরে আমি লিখছিলাম সেই জিনিসটা এখানে লিখতে হবে। আর এরপরে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করতে হবে, যেটা আমি হোয়াইলের ভিতরে করছিলাম এটা আমি এখন কি করব, ফরের ভিতরে করব। এই এক লাইনের ভিতরে 3টা জিনিস করব। এরপরে নর্মাল যে স্টেটমেন্ট ইকো করছিলাম সেই ইকোটা মনে করুন এখানে লিখব, এটা হলো স্টেটমেন্ট।
তো খেয়াল করুন আমি এখানে কি করছি, আগে যে এক্সাম্পলটা ছিল সেই এক্সাম্পলটাকে আমি ফর লুপ দিয়ে লিখছি যে আয়ের মান 1, আয়ের ইনিশিয়ালাইজ মান আমি করলাম 1, এবার আয়ের মান কোন পর্যন্ত যাবে, 10 পর্যন্ত যাবে, এবং লাস্টে কি হবে, আই প্লাস প্লাস। তো এই তিনটি ফর লুপের ভিতরে এক লাইনে লিখতে হবে। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই কাজগুলো হবে। তো এই ফর লুপে প্রথম কাজটা কি হবে, আয়ের মান সে প্রথমে 1 নিবে, 1 নেওয়ার পরে সে চেক করে দেখবে যে আয়ের মান 10 থেকে ছোট কিনা, চেক করে দেখলো। এরপরে পোস্ট ইনক্রিমেন্ট, অর্থাৎ প্রি ইনক্রিমেন্ট না, খেয়াল করবেন এটা আমি কি করছি, পোস্ট ইনক্রিমেন্ট করছি। তো আয়ের মান যদিও আমি এই প্লাস প্লাস লিখছি, আমি আগে আপনাদেরকে উদাহরণ দিয়ে প্র্যাকটিক্যাল দেখিয়েছিলাম যে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট কীভাবে কাজ করে। তো পোস্ট ইনক্রিমেন্টের কাজ হলো পরে ইনক্রিমেন্ট হবে, আর প্রি ইনক্রিমেন্টের কাজ হলো প্রথমে ইনক্রিমেন্ট নিয়ে তারপরে কাজ করবে। তো এখানে খেয়াল করুন, এখানে আয়ের মান 1, আয়ের মান 10-এর থেকে ছোট, এবং সে কি চেক করছে, আয়ের মান 1 বাড়িয়ে দিয়েছে। কিন্তু এই যে আয়ের মান যে 1 বাড়াই দিল, এটা কিন্তু এখানেই কাজ করবে না, এর পরবর্তীতে কাজ করবে। অর্থাৎ প্রথমে আয়ের মান 1 নিয়ে ঢুকছে, আয়ের মান চেক করছে যে 10 থেকে ছোট কিনা, ওকে ফাইন। এরপর আয়ের মান 1 বাড়াইছে, 2 করছে, কিন্তু এই 2টা মনে মনে রেখে দিছে সে কিন্তু এই যে ভিতরে ঢুকে যে ইকো, এখানে কিন্তু আয়ের মান 2 প্রিন্ট করবে না, সে আয়ের মান 1ই প্রিন্ট করবে। কিন্তু ওই যে 2 মনে মনে রেখে দিছিল, সেই 2 নিয়ে কি করবে, পরবর্তী থেকে সেকেন্ড ব্র্যাকেট যখন শেষ হয়ে যাবে আবার এই লুপের ভিতর ঢুকবে, তো তখন সে আয়ের মান কি পাবে, 2 পাবে। ওই যে মনে মনে যেটা রাখছিল সেই মানটাকে নিয়ে এখন কি করবে, এই 10-এর সাথে আবার চেকিং করবে যে আয়ের মান 10 থেকে ছোট কিনা, অর্থাৎ 2 ইজ লেস দ্যান ইকুয়াল টু 10 কিনা। এরপরে আয়ের মান 2 এর থেকে ছোট, ওকে ফাইন, এবার ভিতরে ঢুকে 2 প্রিন্ট করবে, কিন্তু তার আগে আয়ের মান 3 করে নিয়ে সেটাকে আবার আগের মতো মনে মনে রেখে নিবে। এরপরে আবার লুপ যখন প্রথমে যাবে তখন এই 3কে 10-এর থেকে কম্পেয়ার করবে। তো এভাবে কম্পেয়ার করতে করতে শেষ সামনের দিকে আগাবে, এটা হলো ফর লুপের কাজ। এরপরে যাই, আরেকটি লুপ আছে আমাদের, ফর ইচ লুপ। ফর ইচ লুপের কাজ হলো, মনে করুন এটা সাধারণত অ্যারের এলিমেন্টগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়, যে মনে করুন একটি অ্যারের অনেকগুলো এলিমেন্ট আছে, তো এই অ্যারের এলিমেন্টগুলোকে কি করতেছে, একটি ভ্যালুর মাধ্যমে সে পরিবর্তন করে নিচ্ছে, যে অ্যারে অ্যাজ ভ্যালু। অর্থাৎ কোনো একটা অ্যারে, মনে করুন একটি অ্যারে নিছি যে এ একটি অ্যারে, তো এ ইকুয়াল টু অ্যারে লিখে আমি কয়েকটি মান লিখছি। তো ওই যে এর মানটাকে, এর ভ্যালুটাকে আমি এখানে পরিবর্তন করে দিয়ে সেটিকে প্রিন্ট করাতে পারবো। তো এটি যাই হোক, এটা পরে আমি যখন প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেবো তখন আপনাদেরকে বলবো। আর ফর ইচ লুপের আরেকটা কনফিগারেশন আছে, সেটি হলো অ্যারে অ্যাজ কি ভ্যালু, অর্থাৎ কি কোনটা ইন্ডেক্স, অ্যারের যে ইন্ডেক্স, মনে করেন অ্যারেতে 5টি মান আছে 10 থেকে 50 পর্যন্ত, তো প্রথম ভ্যালুটা হলো 0, তারপরেরটা হলো 1, এটাকে বলা হয় কি। তো কোন কিতে কোন ভ্যালু অ্যাসাইন করতেছি সেটা হিসাব করে এখানে ইউজ করা হবে। তো এটি হলো মূলত ফর ইচ যে লুপটা আছে সেই লুপের কাজ। তো এখন চলুন আমরা উদাহরণের মাধ্যমে প্র্যাকটিক্যাল কিভাবে হোয়াইল লুপ কাজ করে, কিভাবে ফর লুপ কাজ করে এবং ফর ইচ লুপ কিভাবে কাজ করে, এটা আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখব এখন। তো আমরা আমাদের htdocs ফোল্ডারের ভিতরে আসলাম। এবার htdocs ফোল্ডারের ভিতরে পার্ট 17 নামক একটি ফোল্ডার তৈরি করলাম, index.php। লুপস নাম দিলাম আমাদের ফাইলটির, php। আচ্ছা, এবার খেয়াল করুন আমি এখানে আপনাদের লুপ সম্পর্কে বলতেছি। তো প্রথমে হোয়াইল লুপ, তো আমি বলছিলাম যে হোয়াইল লুপটা আসলে কিভাবে কাজ করে। প্রথমে একটি ইনিশিয়ালাইজ করে নিতে হবে, প্রথমে i equal to 1। তো এখন ফর হোয়াইল লুপের কাজ হলো যে i এর একটি কন্ডিশন দেওয়া, যে i এর লুপটা কোন পর্যন্ত যাবে, মনে করুন 10 পর্যন্ত গেল। এবার আমার সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তো আমি ইকো করাইলাম i, অর্থাৎ i এর মান আমি ইকো করাবো, এবং বলছিলাম কি যে i প্লাস প্লাস ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অবশ্যই আপনাকে এখানে করতে হবে। তো এটি যদি করি আমি, তাহলে কি হবে বলেন তো। আমার প্রথমে এই লুপের ভিতর i এর মান 1 নিয়ে ঢুকবে, 1 ইজ লেস দ্যান ইকুয়াল টু 10 পাবে, এরপরে প্রিন্ট করবে 1, এরপরে প্রিন্ট হবে কত, i এর মান, এরপরে 2 হয়ে যাবে, আবার 2 চেক করবে, এরপরে আবার i ইকো করবে, অর্থাৎ i এর মান এখন প্রিন্ট করবে 2। তার মানে আসলে প্রিন্ট হবে এরকম যে 1 2 3 4 এরকম 10 পর্যন্ত আপনার আউটপুটে প্রিন্ট হবে। তো এটা হলো আপনার ইকো করার, মানে আমি লুপ দিয়ে ইকো করার কাজ। আপনাকে যদি মনে করেন কখনো বলা হয় যে আপনি 1 থেকে 100 পর্যন্ত নাম্বারগুলি আপনি লিখে দেন, আপনি কোডিং করে লিখে দেন,
তাহলে আপনি যদি ইকো দিয়ে এভাবে 1, 2, এরকম লিখতে যান তাহলে কি হবে, তাহলে আপনার অনেক সময় লেগে যাবে। তো 100 পর্যন্ত লিখলেন, এখন যদি বলা হয় যে 1 থেকে 1000 পর্যন্ত নাম্বার আপনি প্রিন্ট করুন, তাহলে 1, 2, 1000 পর্যন্ত লিখতে আপনার আরও বেশি সময় লেগে যাবে। তো যে কারণে লুপের উপকারিতা হলো যে আপনি এরকম লুপ চালাই দিলে আপনার আউটপুট এরকম অটোমেটিক 1 থেকে 1000, 1 থেকে 100, 1 থেকে 1 লক্ষ, এরকম যে কোনোভাবে মানে লুপের মাধ্যমে আপনি জাস্ট কয়েক সেকেন্ডে আপনি প্রিন্ট করাইতে পারতেছেন, যেটা আপনাকে ম্যানুয়ালি প্রিন্ট করাইতে গেলে দেখা যাবে যে অনেক সময় লেগে যাবে, আধা ঘন্টা 1 ঘন্টা এরকম লেগে যাবে অনেক বড় বড় কাজ করতে গেলে। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে আউটপুটটা দেখাই যে আউটপুটে কি আসে। লোকাল হোস্ট part17 index.php। তো খেয়াল করুন আমার 1 থেকে 10 পর্যন্ত কিন্তু প্রিন্ট হয়ে গেল। তো এখানে আমি একটি কমা দিই বোঝার সুবিধার্থে, কনক্যাটেনেশন করে কমা দিলাম, এরপরে একটি স্পেস দিলাম। তার মানে একটি প্রিন্ট করবে, তারপরে কমা দিবে, তারপরে একটি স্পেস দিবে, এরপরে আরেকটা প্রিন্ট করবে, কমা দিবে, স্পেস দিবে, এভাবে আসলে প্রিন্ট হবে। তো খেয়াল করুন আমি এবার কি করব। তো খেয়াল করুন 1 থেকে 10 পর্যন্ত এরকমভাবে প্রিন্ট হয়ে গেল, 1 থেকে 10। তো এরকমভাবে, অথবা আমি যদি শুধু স্পেস দিতাম তাহলে কমা ছাড়াই স্পেস দিয়ে প্রিন্ট হতো, এই যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হলো। তো এটা হলো যে 1 থেকে 10 পর্যন্ত। আপনি যদি 1 থেকে 100 পর্যন্ত এভাবে প্রিন্ট করতে চান, আপনি 100 দিয়ে দেন, তাহলে লুপ কি পর্যন্ত চলবে, আই এর মান 1 থেকে শুরু হয়ে 100 পর্যন্ত চলবে এবং আই আমি প্রিন্ট করাবো। তো এখন আমি ইন্ডেক্স এখানে রান করলাম, তো দেখুন 1 থেকে 100 পর্যন্ত অটোমেটিক আমার প্রিন্ট হয়ে গেল। তো 1000 পর্যন্ত যদি আপনি প্রিন্ট করাতে চান, আরেকটি শূন্য দিয়ে দিলাম, তাহলে কি হবে, আপনার 1 থেকে 1000 পর্যন্ত নাম্বার কিন্তু প্রিন্ট হয়ে গেল। তো আশা করি লুপের উপকারিতা কি এটা আপনারা বুঝতে পেরেছেন। লুপের উপকারিতা মূলত এটি যে আপনি খুব সহজে কি করতে পারবেন, যে কোনো নাম্বার প্রিন্ট, যে কোনো যোগ বিয়োগ বা কমপ্লেক্স কোনো ক্যালকুলেশন, যেটি আপনি লুপের মাধ্যমে খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডে করতে পারবেন, যেটি আপনি ইকো দিয়ে আসলে এত শীঘ্র করতে পারবেন না, এবং অনেক বড় বড় ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক সময় লেগে যাবে ইকো দিয়ে করলে। তো এটি হলো লুপের কাজ। তো এটি হলো আই দিয়ে দেখিয়েছি। এখন এরকম হতে পারে যে এখানে আয়ের মান প্রিন্ট না করে আমি কি করতে চাচ্ছি, আমি এখানে প্রিন্ট করব যে গুড বয়, অর্থাৎ আই 1 থেকে 1000, আমি এটা কমিয়ে দিই, 10 বার প্রিন্ট হবে, 10 বার গুড বয় এই লেখাটি প্রিন্ট করবে এবং একটি নিউ লাইন দিবে লেখার পরে বিআর। তাহলে এখানে খেয়াল করুন আমি ইকো কিন্তু আয়ের মান করাইনি, আমি কি ইকো করাইছি, গুড বয় নামক যে আপনার স্ট্রিং, এটি কিন্তু বারবার প্রিন্ট হবে, কিন্তু আমি আয়ের মান দিয়ে আমি কি করে দিচ্ছি, বলে দিচ্ছি যে এটা আসলে কতবার প্রিন্ট হবে। আয়ের মান যখন 1 নিয়ে এর ভিতরে ঢুকবে একবার প্রিন্ট করবে, আয়ের মান 2 করবে, এরপরে 2 নিয়ে ভিতরে ঢুকবে আরেকবার প্রিন্ট করবে। তো একই জিনিস বারবার প্রিন্ট হবে, কতবার প্রিন্ট হবে সেটা আয়ের মাধ্যমে কন্ট্রোল হচ্ছে, যে আয় যতক্ষণ শেষ না হবে ততক্ষণ প্রিন্ট হতে থাকবে। তো খেয়াল করুন যে আমাদের আউটপুট কি আসে এবার। খেয়াল করুন যে গুড বয় এটি আমাদের 10 বার মোট প্রিন্ট হয়েছে। তো এটি হলো লুপের কাজ, লুপ এভাবেই কাজ করে থাকে। তো একইভাবে আপনি যদি হোয়াইল লুপ না দিয়ে ফর লুপ নেন, তাহলে ফর লুপও কিন্তু একইভাবে কাজ করবে। তো আমি কি বলছিলাম যে হোয়াইল লুপ আর ফর লুপ একইভাবে কাজ করে, শুধু পার্থক্য কি, এই যে ইনিশিয়ালাইজ করছি i = 1, এটা আমি এখানে করব না, এটা আমি কোথায় করব, এটা আমি ভিতরে করব, এরপরে একটি কমা দিব, ইনিশিয়ালাইজ করে কমা দিলাম। আর এই যে ইনক্রিমেন্ট 15 নম্বর লাইনে, এই ইনক্রিমেন্ট আমি এখানে করব না, এটা কাট করে নেই, এই ইনক্রিমেন্টটা করব কোথায়, আমি এখানে। তবে এখানে একটি জিনিস খেয়াল রাখবেন, হোয়াইল লুপের সিনট্যাক্সে যে প্রথমে ইনিশিয়ালাইজেশন, তারপরে একটি সেমিকোলন দিতে হবে, অবশ্যই সেমিকোলন দিতে হবে, এরপরে আরেকটি ইনক্রিমেন্ট, আরেকটি কন্ডিশন, এরপরে আরেকটি সেমিকোলন হবে, অবশ্যই সেমিকোলন দিতে হবে, এরপরে ইনক্রিমেন্ট, এরপরে আর কিন্তু আর কোনো সেমিকোলন আপনার হবে না। এটি হলো স্ট্রাকচার। আর এখানে হলো হোয়াইলের জায়গা ফর। তো এখনও কিন্তু হোয়াইল লুপ এতক্ষণ যেভাবে কাজ করছে, এখন ফর লুপও কিন্তু একইভাবে কাজ করবে। দেখুন যে আমি যদি এটি রান করাই, তো আমার আউটপুট কিন্তু একই আসছে, কোনো পরিবর্তন হয়নি। তো মূলত ফর আর হোয়াইল লুপের বেসিক পার্থক্য এইটাই। এখন আমি আপনাদেরকে কিছু অ্যাডভান্স লেভেলের জিনিস এখানেই খেয়াল করুন, আমি অ্যাডভান্স একটি জিনিস আপনাদেরকে বলবো, শেয়ার করব। মনে করুন আমি আই প্রিন্ট করাচ্ছি প্রত্যেকবার, এটা আসলে আমি আচ্ছা আমি এখানে লিখি ডট
কমা দিয়ে এভাবে আই প্রিন্ট করা হচ্ছে। আমি চাচ্ছি প্রত্যেকটা লং 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে, কিন্তু প্রত্যেকটার মাঝে একটি করে কমা দিয়ে প্রিন্ট হবে। তো খেয়াল করুন আমার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে এবং প্রত্যেকটা জিনিস অর্থাৎ প্রত্যেকটা ভ্যালু যখনই প্রিন্ট হয়েছে তারপরে একটি কমা যোগ হয়েছে। তো খেয়াল করুন প্রত্যেকটা ভ্যালু 1 থেকে 10 পর্যন্ত যাচ্ছে এবং প্রত্যেকবার কমা যোগ হয়ে প্রিন্ট হচ্ছে, অর্থাৎ যখনই আই ইকো করতেছে তখনই তার সাথে একটি কমা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে যোগ করে দিচ্ছে। কিন্তু আপনি যখন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবেন, আমি চাচ্ছি যে 1, 2, 3 এরকম যাবে, কিন্তু শেষটা তো আর কমা হবে না। শেষটা কি হওয়ার কথা, হয় কিছু হবে না অথবা ফুল স্টপ হবে, সাধারণত এরকমই তো হওয়ার কথা। তাহলে এটা আপনি কিভাবে করবেন? তো এখন চিন্তা করুন যে এটা কিভাবে করা যায়। তো খেয়াল করুন আয়ের মান আমি কোন পর্যন্ত চালাচ্ছি, শেষ ভ্যালুটা হলো আয়ের 10। তো আমি এখানে একটি চেকিং রাখবো যে আয়ের মানটা যদি শেষ ভ্যালু হয় তাহলে কমার স্থলে ফুল স্টপ প্রিন্ট হবে। তাহলে এটা কিভাবে করব? এটাই হলো ম্যাথমেটিক্যাল লজিক। এই লজিক আসলে আপনাকে কেউ এনে দিবে না, এটা আপনার চিন্তা করে করে বের করতে হবে যে কখন কি প্রয়োজন, যখন যেটা প্রয়োজন তখন আমি সেটা কিভাবে প্রোগ্রামিং করব। এটা মানে ম্যাথমেটিক্স যেভাবে করতেছেন সেভাবে হিসাব নিকাশের ব্যাপার। তো খেয়াল করুন এখানে নর্মাল যদি আমি এভাবে আই প্রিন্ট করি তাহলে প্রত্যেকবার প্রিন্ট হওয়ার সাথে সাথে একটা কমা দিয়ে দিচ্ছে। তো এখন আমি করাবো ফুল স্টপ। তো এখানে আমরা একটি জিনিস চেকিং রাখতে পারি, সেটা হলো আপনারা ইফের কাজ জানেন যে ইফের কাজ কি, ইফে লুপ ঘুরবে না, জাস্ট একবারই চেকিং করবে। তো আমি ইফ লিখলাম, এখানে একটি চেকিং রাখলাম যে ইফ আই ইকুয়াল 10। খেয়াল করুন যে আয়ের মান 1, 2 এরকম করে তো আসলে 10 বার পর্যন্ত চলবে এখানে। তো 10 বার চলতে চলতে কখনো না কখনো তো আয়ের ভ্যালু 10 হবে, পরে যখন 11 হবে তখন ফলস হয়ে যাবে, কিন্তু চলতে চলতে কখনো না কখনো আয়ের ভ্যালু 10 হবে। এবং 10 হওয়ার পরে আমি আর কি করাবো না, কমা প্রিন্ট করাবো না। তো এখানে 10 হওয়ার পরে আমি কি করব না, কমা প্রিন্ট করাবো না, এখানে ফুল স্টপ প্রিন্ট করাবো। তো এখানে আপনি একটি চেকিং রাখেন ইফ আই ইকুয়াল 10, তাহলে আমি কি করব, একটি ইকো চালাইলাম যে ইকো আই ডট কনক্যাটেনেশন করলাম আগের মতো, কিন্তু এখানে ফুল স্টপ। এরপরে আপনি একটি এলস লাগান। এলস অর্থ কি, যদি আয়ের মান 10 না হয়, এর অর্থ কি আয়ের মান 10 হলে সে আই প্রিন্ট করে একটি ফুল স্টপ দেবে। আর আয়ের মান যদি 10 না হয় অন্য কিছু হয় তাহলে সে কি করবে, সে এই লাইনটা ইকো করবে। আমি কাট করে নিয়ে আসি, এখানে ইকো করবে, প্রত্যেকবার সে কমা করবে, কিন্তু যখন 10 হবে তখন ফুল স্টপ দেবে। তো খেয়াল করুন প্রথমে আয়ের মান যখন 1 নিয়ে ঢুকবে তো তখন এই ইফটা কিন্তু ফলস হবে, সুতরাং এর ভিতরে আর ঢুকবে না, না ঢুকে এলস পাবে। আপনারা আগে ইফ এলস থেকে জানেন, আমি ইফ এলস এর কনসেপ্ট যদি আপনাদের ক্লিয়ার থাকে তাহলে বুঝতে পারবেন যে যেহেতু এই ইফে ঢুকতেছে না অবশ্যই এলস কাজ করবে। তো এলস এর ভিতর ঢুকে সে আয়ের মান প্রিন্ট করে একটু কমা দিল, এরপর আয়ের মান যখন 2 দিবে তখনও কিন্তু এই ইফের ভিতর ঢুকবে না, না ঢুকে এলস এর ভিতর ঢুকবে এবং এখানে 2 প্রিন্ট করে আবার একটু কমা দিল। এরকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত যখন যাবে তখনও কিন্তু এই ইফে না ঢুকে এই এলস যাবে এবং 9 এর পরে একটি কমা দিবে। কিন্তু এর পরে যখন 10 হয়ে যাবে তখন কিন্তু এই ইফে ঢুকবে, ঢোকার পরে ফুল স্টপ প্রিন্ট করবে, আয়ের মান 10 প্রিন্ট করে একটি ফুল স্টপ দিবে, এবং যেহেতু এই ইফে ঢুকছে সুতরাং সে কিন্তু আর এই এলসে ঢুকবে না। এরপরে যখন ঢুকবে তখন তো আয়ের মান 11 পাচ্ছে, 11 পাওয়ার ফলে সে আর কোনোটার ভিতরে ঢুকবে না, অর্থাৎ লুপটাই ফলস হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে ফল লুপ 11 পাওয়ার সাথে সাথে এই ফল লুপটা আপনার ফলস হয়ে যাচ্ছে, সুতরাং এর ভিতরে আর না ঢুকে আপনার প্রোগ্রাম থেকে এই লুপ থেকে বেরিয়ে চলে আসবে। সুতরাং আপনার আউটপুট 1 থেকে 9 পর্যন্ত পরে কমা দিয়ে শেষটা আপনার ফুল স্টপ দিয়ে প্রিন্ট করে বেরিয়ে চলে আসবে। তো খেয়াল করুন আমাদের প্রোগ্রামের আউটপুট কেমন আসে। তো খেয়াল করুন আমাদের 1 থেকে 9 পর্যন্ত কিন্তু কমা আসছে এবং লাস্টেরটা কি আসছে, ফুল স্টপ আসছে। তো এটি হলো আপনার লজিক, যে আপনি লুপ এবং ইফ এই দুটো অনেক সময় প্রয়োজন হবে একসাথে কাজ করানোর, তো তখন আপনাকে এভাবে একসাথে মিলিয়ে মিলিয়ে কাজ করতে হবে। এবার আমি আরেকটি জিনিস দেখাই আপনাদের, যে মনে করুন আমি 1 থেকে 10 পর্যন্ত লুপ চালাবো, 1 থেকে 10 পর্যন্ত, কিন্তু আমি চাচ্ছি যে নাম্বারটি ইভেন সংখ্যা, ইভেন নাম্বার হলো জোড় সংখ্যা আর অড নাম্বার হলো বিজোড় সংখ্যা। তো আমি চাচ্ছি যে ইভেন নাম্বার যদি হয়, যে নাম্বারগুলো ইভেন তো সেখানে ইভেন শো করবে, আর যে নাম্বারগুলি অড সেগুলিতে অড শো করবে। তাহলে আপনি এই লুপটা কিভাবে চালাবেন? তো আমি এখান থেকে এটা মুছে দিই, এইটুক, আচ্ছা মুছার দরকার নেই, এটা আপনাদের পরে কাজে লাগবে, আমি এইটুককে আমি এর পরে চালাই, ওটুক থাকুক।
আমি এখানে ইকো করলাম, এখানে বিআর অর্থাৎ নিউ লাইন করলাম বিআর। এবার খেয়াল করুন যে আমার যে ফর লুপের কিন্তু কাজ এই যে এটুকের কাজ এখানে শেষ। তো ওটুক প্রিন্ট হচ্ছে, হোক, সমস্যা নেই। আমি বিআর দিয়ে এখানে নতুনভাবে লিখি আমার ফর লুপ। আমি যেহেতু খেয়াল করুন আমি আই এখানে ব্যবহার করছি লুপটা চালানোর জন্য। এখানে যে আই ব্যবহার করতে হবে এরকম না, আপনি যে কোনো নাম্বার এখানে ব্যবহার করতে পারবেন। মনে করুন এখানে আমি কোডার দিলাম যে কোডার ইকুয়াল টু 0, কোডার লেস দেন 10, কোডার প্লাস প্লাস, কোনো সমস্যা নাই। আপনি যে কোনো ভ্যারিয়েবলের নিয়ম অনুযায়ী আপনি যে কোনো ভ্যারিয়েবল মানে যেটি নিয়মের ভিতর পড়ে এরকম আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে 1 থেকে ধরি, 1 থেকে 10, 0 থেকেও ধরতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি যে কোনো নাম্বার থেকে যে কোনো নাম্বার পর্যন্ত পারবেন ধরতে। তো এখানে খেয়াল করুন যে আমি এখানে কিভাবে কাজ করব। তো এখানে আমি চেক করি যে কোডার নামক যে ভ্যালুটা। তো এখন খেয়াল করুন ইভেন আর অড সংখ্যা অর্থাৎ জোড় আর বিজোড় সংখ্যা, তা কোনো সংখ্যা যদি জোড় সংখ্যা হয় তাহলে আমরা ম্যাথমেটিক্যাল রুল অনুযায়ী কি জানি যে জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে অবশ্যই কি হবে, কোনো কিছু অবশিষ্ট থাকবে না। আর বিজোড় সংখ্যাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু অবশিষ্ট থাকবে। তো এটা হলো মূলত অড আর ইভেন সংখ্যার ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। তো প্রোগ্রামিং জিনিসটা মানেই হলো ম্যাথমেটিক্স। তো আপনি যদি ম্যাথমেটিক্সে মোটামুটি ভালো হয়ে থাকেন তাহলে প্রোগ্রামিংয়ে আপনার সমস্যা হওয়ার কথা না। মনে করুন কোনো ক্ষেত্রে আপনার রিয়েল লাইফ এটা একটা প্রবলেমের ক্ষেত্রে এরকম আসছে যে অড আর ইভেন সংখ্যা, তাহলে আপনাকে প্রথমে ম্যাথমেটিক্যাল লজিক দিয়ে চিন্তা করতে হবে। প্রোগ্রামিং করতে যাওয়ার আগে আপনাকে আগে ম্যাথমেটিক্যাল লজিকে চিন্তা করে নিতে হবে যে এটা আসলে আমি যদি অঙ্ক করতাম তাহলে কিভাবে এটাকে আমি সলিউশন করতাম। তো আপনার অড নম্বর কি হবে, অড নম্বর হলো বিজোড় সংখ্যা। মনে করুন এখানে আমি একটা কমেন্ট দিয়ে লিখে দিই যাতে আপনাদের বোঝার সুবিধা। তো অড ইকুয়াল টু অড সংখ্যা কোনগুলা, মনে করুন 1, এটি একটি অড সংখ্যা। 1 থেকে 10 পর্যন্ত অড সংখ্যা কি কি আছে, 1, 3, 5, 7 এবং 9, এই 5টা হলো বিজোড় সংখ্যা। আর জোড় সংখ্যাকে বলা হয় ইভেন সংখ্যা ইংলিশে। তো ইভেন ইকুয়াল টু 2, 4, 6, 8, 10। তো অড সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত 9টা, আর ইভেন সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত 5টা, মানে 5টা। অড সংখ্যা 5টা, ইভেন সংখ্যাও 5টা। 1, 3, 5, 7, 9 আর 2, 4, 6, 8, 10। তো এখন খেয়াল করুন আমি 2, 4, 6, 8, 10 এর যে কোনোটাকে 2 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কিছু থাকবে না। তো আপনারা জানেন আমরা একটা অপারেটর পড়ছি যে পার্সেন্টেজ অপারেটর, অর্থাৎ ভাগশেষের একটা অপারেটর ছিল আপনাদের। তো আমি সেটিকে চেক করি। তো মনে করুন প্রথমে এই যে কোডার, এই কোডার ইকুয়াল টু 1 নিয়ে আমার এই লুপের ভিতর ঢুকলো, অর্থাৎ প্রথম সংখ্যাটা এই যে 1, এই 1টাকে আমি এখন চেক করব যেটি অড না ইভেন। তো কিভাবে চেক করব, তা এখন এই যে কোডারের ভ্যালু কি আছে, 1 আছে। তো এটাকে আমি মডুলাস করব যে মড অফ 2, অর্থাৎ 2 দিয়ে মডুলাস করলে এর অবশিষ্ট ইকুয়াল 0 থাকে কিনা খেয়াল করুন। তো এই মডুলাস 2 এর অর্থ কি, কোডারকে 2 দিয়ে ভাগ করা। এটার মানে হলো 2 দিয়ে ভাগ করলে যেটা অবশিষ্ট সে অবশিষ্টটা 0 কিনা। এই ইফের দ্বারা আমি কি বুঝাবো যে কোডার মডুলাস 2, অর্থাৎ কোডারকে 2 দিয়ে ভাগ করলে যেই অবশিষ্টটা থাকতেছে সেটার মান বোঝাচ্ছে এটা। এখন সেই অবশিষ্টটা 0 কিনা, যদি 0 হয় তাহলে কি হবে বলেন তো, সেই সংখ্যাটা একটি ইভেন সংখ্যা হবে। অর্থাৎ যদি মডুলাস 0 হয় তাহলে আপনাকে ইকো করবে কি, ইভেন। এবং এখানে কোন সংখ্যাটা ইভেন এটা বোঝার জন্য আমি আরেকটি জিনিস করি, কোডারটাকেও আমি ইকো করাই যে কোডার ডট কোডার ইজ ইভেন। এই কোডারটা হলো আপনার যদি 1 নিয়ে ভিতরে 2 তো একটি জোড় সংখ্যা, তাহলে 2 নিয়ে যখন ভিতরে ঢুকবে তাহলে 2 মডুলাস 2 পাবে 0, সুতরাং সে বলবে কি যে 2 ইজ ইভেন। তো এরকমভাবে আপনাকে প্রিন্ট করতে থাকবে। আমি এখানে একটি বিআর দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হলো মডুলাস 2 যদি 0 হয়, আর যদি 0 না হয় তাহলে কি হবে, তাহলে নিশ্চয়ই সেটি অড সংখ্যা হবে। এটা দুভাবে করতে পারেন, একটি হলো এলস দিয়ে করতে পারেন, আরেকটি হলো পুরো কন্ডিশন লিখে করতে পারেন যে নট ইকুয়াল টু 0। মনে করুন এলস ইফ আমি এরকমভাবে লিখতে পারি এটাকে যে এলস ইফ কোডার মডুলাস 2, আপনারা জানেন যে নট ইকুয়াল টু হলো এভাবে লিখতে হয়
তো এটা যদি হয় তাহলে এটাকে আমি কপি করে আনি। কপি করে আনলে এটা হবে কি সংখ্যা? এটি হলো অড, মানে বিজোড় সংখ্যা। যদি ভাগশেষ 0 না হয়, অর্থাৎ কোনো না কোনো কিছু ভাগশেষ থাকে, তো সেটি কি সংখ্যা হবে? বিজোড় সংখ্যা হবে। তো এখন খেয়াল করুন যে আমাদের আউটপুট কি আসে। 1 থেকে 10 পর্যন্ত এইভাবে প্রত্যেকটি সংখ্যা এইভাবে আমাকে চেক করতে করতে থাকবে। যদি জোড় হয় তাহলে এটা প্রিন্ট করবে, আর বিজোড় হলে এটা প্রিন্ট করবে। চলুন আমরা আউটপুট দেখি কি দেখায়। তো খেয়াল করুন আমাদেরকে বলছে যে 1 ইজ অড, মানে 1 হলো বিজোড় সংখ্যা। 2 ইজ ইভেন, মানে 2 হলো জোড় সংখ্যা। 3 ইজ অড, মানে 3 জোড় সংখ্যা। তো এইভাবে জোড় সংখ্যাগুলোকে সে জোড় সংখ্যা বলছে, বিজোড় সংখ্যাগুলোকে সে এভাবে বিজোড় সংখ্যা বলছে। তাহলে 1 বিজোড় সংখ্যা, 3 বিজোড় সংখ্যা, 5 বিজোড় সংখ্যা, 7 বিজোড় সংখ্যা, 9 বিজোড় সংখ্যা। এই জন্য এগুলোকে অড বলছে, আর যেগুলো জোড় সেগুলোকে ইভেন বলছে। তো আশা করি বুঝতে পারছেন আমি এটা কিভাবে কাজ করছি। তো এটা খুবই সহজ, জাস্ট আপনাকে চিন্তা করতে হবে প্রোগ্রামিং এর ভাষায়, অর্থাৎ কিভাবে আমি এই কাজটা করলে আমার আউটপুটও ঠিক থাকে এবং প্রোগ্রামিংটা ঠিকমতো মিলে যায়। তো এটিকে চিন্তা করতে হবে আপনার। তো এখানে দেখুন আমি ফর লুপের আরেকটি জিনিস দেখাই। আমি কি করছি যে 1 থেকে 10 পর্যন্ত আমি ইনক্রিমেন্ট করাইছি, প্রত্যেকটা নাম্বার চেক করছি। ইচ্ছা করলে আপনি উল্টা দিক থেকে এসেও চেক করাইতে পারতেন, অর্থাৎ প্রথমে আমি জানি যে আমার 10 পর্যন্ত চেক করাতে হবে। তো 1 থেকে 10 পর্যন্ত চেক করাইতে করাইতে না গিয়ে আমি ইচ্ছা করলে উল্টো দিকেও চেক করাইতে করাইতে আসতে পারতাম। যেমন কি প্রথমে 10 চেক করাবো, পরে 9 চেক করাবো, পরে 8 চেক করাবো, পরে 7 চেক করাবো, এইভাবে করতে পারতাম। তাহলে কি করতে হতো বলেন তো? আমাদের এই লজিকে এখানে একটু চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করতে হবে? শুরু হবে কত দিয়ে? 10 দিয়ে। তো কোডার ইকুয়াল টু আমি 10 করলাম। আমার কোন পর্যন্ত চলবে? 1 পর্যন্ত চলবে। তাহলে আমি 1 পর্যন্ত আসবো, অর্থাৎ 10 থেকে চেক পর্যন্ত করতে 1 পর্যন্ত আসবো। এবং এই 10টা কি হবে? 1 থেকে বড় কিনা চেক করাইতে হবে। আগে তো 1 থেকে 10 পর্যন্ত গেছি বলে লেস কিনা চেক করাইছি। তখন আমি চেক করাবো গ্রেটার দেন কিনা, যে 10 1 থেকে বড় কিনা, 9 1 থেকে বড় কিনা, 8 1 থেকে বড় কিনা। এরকম করতে করতে 1 1 থেকে বড় অথবা সমান কিনা। এরপরে যখন 0 হয়ে যাবে তখন ফলস হয়ে যাবে। তো এভাবে আমাকে চেক করাতে হবে। এবং এটা কি করতে হবে? প্রথমে 10, এরপরে তো আর 11 বানাবো না, আমি কি বানাবো? এরপরে 9, এরপরে 8, এরকম। সুতরাং আমাকে প্লাস প্লাস না দিয়ে এখানে কি করতে হবে? মাইনাস মাইনাস দিতে হবে, অর্থাৎ 1 1 করে কমতে থাকবে। তো এবার আপনি আউটপুট দেখেন, প্রোগ্রামটা ঠিক একই জিনিস করছে, কিন্তু উল্টো দিক থেকে আমি প্রিন্ট করাইতে করাইতে আসলাম। 10 9 8 চেক করেছি, পরে 7, পরে 6, পরে 5, এভাবে 1 পর্যন্ত চেক করাইতে করাইতে আসছি। এটা হলো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট লুপ। আপনি ইচ্ছা করলে লুপ কিভাবে ইনক্রিমেন্টও করাইতে পারবেন, ইচ্ছা করলে এরকম লুপকে ডিক্রিমেন্টও করাইতে পারবেন। এটা খুবই সহজ একটি জিনিস, জাস্ট আপনাকে খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার হবে। তো লুপ সম্বন্ধে আমি পরবর্তীতে আপনাদের বিস্তারিত বলবো টিউটোরিয়ালে, কিছু প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দিয়ে বলবো। তো সেটি এই টিউটোরিয়ালেই বলছি না, এটা এর পরবর্তীতে আমি আপনাদেরকে লুপ নিয়ে কিছু প্র্যাকটিক্যাল, যেমন পিরামিড লুপ দিয়ে পিরামিড তৈরি করা যায়, লুপ দিয়ে বিভিন্ন সংখ্যা যোগ করা যায়। তো এগুলো পরবর্তীতে আমি প্র্যাকটিক্যাল একটার পর একটা এক্সাম্পল আপনাদেরকে বলবো, এবং কিভাবে কাজ করে সেটা প্র্যাকটিক্যাল দেখাবো আপনাদেরকে। তো এখন আমি ফর ইস নিয়ে একটু আলোচনা করি। আপনারা জানেন যে ফর ইস নামক আমাদের আরেকটি জিনিস ছিল। তো এখানে কি করব, যে ফর ইস এটি নিয়ে কাজ করব। তার আগে আমি একটি অ্যারে ডিক্লেয়ার করে আসি। যে মনে করুন অ্যারের নাম হলো ABC, একটি অ্যারে, সাপোজ অ্যারে। তো অ্যারের আমি এলিমেন্ট দিলাম 12, 34, 22, 8, 10। মনে করুন অ্যারেতে 5টি এলিমেন্ট ছিল। তো ফর ইসের আপনারা জানেন যে আমরা জানি যে অ্যারের নাম যেটি ছিল ABC হলো একটি অ্যারে। তো আমরা জানি যে আমাদের ফর ইসের সিনট্যাক্স কি ছিল? অ্যারে অ্যাজ ভ্যালু। তাহলে ABC হলো আমার একটি অ্যারে, আমি মনে করুন অ্যাজ নিলাম, এরপরে ভ্যালু, আপনি যে কোনো একটি ভ্যালু নেন, মনে করুন CH একটি ভ্যালু, আমি যা খুশি নিলাম। এবারে আমি কি করাবো? আমি ইকো দিয়ে প্রিন্ট করাবো। কোনটা প্রিন্ট করাবো? ABCর যে অ্যারে, এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট আমি CH দিয়ে বুঝাবো। অর্থাৎ ABC তো একটি অ্যারে, আপনি সরাসরি যদি ABCকে ইকো করান তাহলে কিন্তু আসলে আপনার ইকোতে সেরকম কিছুই আসবে না, শুধু অ্যারে টাইপ দেখতে পারবেন। কিন্তু আমি চাচ্ছি যে অ্যারের এলিমেন্টগুলো আপনাদেরকে শো করাবো। সুতরাং এই যে ABC অ্যারেকে আমি একটু চেঞ্জ করে নিয়ে অ্যারের যে ভ্যালু সেটিকে ইন্ডিকেট করব। অর্থাৎ CHটা হলো ABC অ্যারের প্রত্যেকটা যে ভ্যালু, এটাকে সে লুপ চালাবে CH এর মাধ্যমে। তো এখন আপনি ইকো করান CH, এবং প্রত্যেকটা ভ্যালুর ভিতরে আমি একটি স্পেস দিব। এটা আসলে কি করবে? ABC যে অ্যারেটা পাইছি, অ্যারের প্রত্যেকটা ভ্যালুকে CH দিয়ে বোঝাবে, CH দিয়ে ধরবে, এবং সেরকম প্রত্যেকটা ভ্যালু এই অ্যারেটা শেষ না হওয়া পর্যন্ত
এই অ্যারেতে যে কয়টা এলিমেন্ট আছে একদম শেষ না হওয়া পর্যন্ত, ফর ইচ মানে হলো ওই অ্যারেটার প্রথম ভ্যালু থেকে শুরু করে শেষ ভ্যালু পর্যন্ত যাবে। তো শেষ ভ্যালু পর্যন্ত যাওয়ার পরে এই ফর ইচ থেকে বেরিয়ে আসবে। সুতরাং এখানে আর কোনো কন্ডিশন চেক করা লাগতেছে না, এই অ্যারেটাই এখানে একটি কন্ডিশন। তাহলে এবিসি অ্যারের মোট কয়টা ভ্যালু আছে? 5টা ভ্যালু আছে, এবং প্রত্যেকটা ভ্যালু আমি প্রিন্ট করাবো সিএইচ দিয়ে। অ্যাজ সিএইচ মানে সিএইচ দিয়ে ইন্ডিকেট করে প্রিন্ট করাবো, এবং যখনই অ্যারের প্রত্যেকটা ভ্যালু শেষ হয়ে যাবে এই ফর ইচ থেকে বেরিয়ে আসবে। এখন চলুন আমরা দেখি আমাদের আউটপুট কি দেখায়। তো খেয়াল করুন, আমাদের অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট প্রথমবার সিএইচ এ মান পাইছে 12, এর পরের বার সিএইচ এ মান আসছে 34, এরপরে সিএইচ এ মান আসছে 22, এরকম করে অ্যারের শুরু থেকে একদম শেষ পর্যন্ত গেছে 12, 34, 22, 8, 10 এইভাবে অ্যারে করে। তো এটি একটি বিষয়। এখন কি নামক আরেকটি জিনিস ছিল, আপনারা জানেন যে অ্যারে অ্যাজ কি স্ল্যাশ ভ্যালু। তো আমি এটিও আপনাদেরকে দেখাই, এই অ্যারের ক্ষেত্রেই দেখাবো। ফর ইজ মনে করুন এ বি সি অ্যাজ এরকম ছিল যে কি, আপনি কিও ধরতে পারেন, কোনো সমস্যা নাই, ভ্যালু যদি এরকম হয় তাহলে এটার আউটপুট কি হবে। তো কি অ্যাজ ভ্যালু, এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, কি দিতে হবে নট নেসেসারি। তো এখানে আমি করলাম যে এখানে মনে করুন ইকো দিচ্ছি, কি হলো ইন্ডেক্স, এই 12 যেটা এটার ইন্ডেক্স কত 0, 34-এর ইন্ডেক্স কত 1, এরকম করে 0, 1, 2, 3, 4। তো কোন কিতে কোন ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে সেটা সহ আপনাদের বলবে। যেমন এটা লিখলেই আপনারা বুঝতে পারবেন। মনে করুন কি দেওয়ার পরে আমি এরকম দিলাম ভ্যালু, 3টা জিনিসকে কনক্যাট করাইছি আমি, যে ভ্যালু কি, এবং এর মাঝখানে মনে করুন একটা সেমিকোলন দিলাম যে প্রথম কি এর ভ্যালুটা বোঝাবে, এবং লাস্টে কি করলাম আরেকটি বিআর টাইপ করলাম। তার মানে কি প্রথমে কি দিয়ে সেমিকোলন দিয়ে তার যে ভ্যালু সেটা দেখাবে, তারপরে পরের লাইনে চলে যাবে, এবং আবার কি দিয়ে ভ্যালু, এরকম করে এলিমেন্ট যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ সে প্রিন্ট করতে থাকবে। তো আগেরটার সাথে যাতে মিশে না যায় আমি এখানে একটি বিআর দিয়ে নিই। তো এবার খেয়াল করুন কি আসে। দেখুন প্রথম কিটা হলো 0 এবং এর ভ্যালু হলো 12, পরের কি 1, 2, 3, 4, এরকম প্রত্যেকটা 0তম ইন্ডেক্সে 12, 1তম ইন্ডেক্সে 34, প্রত্যেকটা ইন্ডেক্সকে কি দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম। তো এটা খুবই সহজ একটি জিনিস। আরেকটি জিনিস আছে, অ্যারে আমরা জানি অ্যারেকে আরেকভাবে লেখা যায়। আমি আরেকটি অ্যারে লিখি আপনাদের সামনে। মনে করুন ডাবল এ ইকুয়াল টু অ্যারে, এখানে আমি প্রত্যেকটার মান দিয়ে দিয়ে লিখব। কপি 3টা জিনিস মনে করুন, কোম্পানি নেম, এখানে দিলাম একটি ভ্যালু কোডার হাউস বিডি, এরপরে আরেকটা কি এখানে আমি নিলাম লোকেশন খুলনা। এখানে একটু ফাঁকা করে দিই তাহলে দেখতে ভালো লাগে। ফাঁকা এখানে যে স্পেস দিতেই হবে নট নেসেসারি, কিন্তু স্পেস দিলে এই জিনিসটাকে দেখতে ভালো লাগবে, এই কারণে দিলাম। মনে করুন পোস্টাল কোড, এটা মনে করুন আমার কি আছে 9202। তো এখন আমি এই ফর ইজ যে জিনিসটা এটি চালাবো কি এর মাধ্যমে, আগে যেটি ছিল হুবহু এটিকে আমি কপি করে পেস্ট করলাম। তো এবার দেখুন এখানে অ্যারের নামটা চেঞ্জ করতে হবে আমার শুধু, হ্যাঁ এবার দেখুন এতে আমি এই পুরো অ্যারেটা রাখছি। এবার এখন কি হবে বলেন তো, এখন আগে যে কি দ্বারা ইন্ডেক্স বুঝাতো এখন কিন্তু আর ইন্ডেক্স বুঝাবে না, কারণ এখানে দেখুন আমার এখানে এই কোম্পানি নেমটা হলো একটি কি, এবং এই কোম্পানি নেমের ভ্যালু হলো কোডার হাউস বিডি। লোকেশনটা হলো একটা কি, এর ভ্যালু হলো খুলনা। পোস্টাল কোড এটা একটি কি, এর ভ্যালু হলো 9202। তো সেভাবেই কিন্তু আপনার প্রিন্ট হবে। তো খেয়াল করুন আমি যদি রান করাই তো কি আউটপুট আসছে, কোম্পানি নেম কোডার হাউস বিডি, লোকেশন খুলনা, পোস্টাল কোড 9202। তো এভাবেই আপনারা ফর ইসে কি এর মাধ্যমে কাজ করতে পারবেন। তো আমাদের আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।